তোমাকে আবার স্বাগতম জানাচ্ছি। এখন যে টপিকটা আমি আলোচনা করব সেটা হলো সময়। আমি আশা করছি যে আগের টপিকটা তুমি বুঝতে পেরেছো এবং কমেন্টে ডিটেলসে লিখেছো যে তোমার কোন জায়গায় ভালো লেগেছে। যদি লিখে না থাকো তাহলে অবভিয়াসলি এই ভিডিওটা স্টপ করো এবং সেই কমেন্টটা আগে লেখো, কারণ এই লেখাগুলো খুব দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য। তো সময় সময় কেন তো গুরুত্বপূর্ণ? যদি আমরা ঘড়ি দেখে পড়াশোনা করি তাহলে প্রত্যেকটা ছাত্র টপার হয়ে যেত, কারণ সে বলবে যে আমি তো সময় ম্যানেজমেন্ট করতে পারছি, বা সামনে ক্যালেন্ডার দেখে পড়াশোনা করছে। সময় কিন্তু এইভাবে কাজ করে না। সময় হচ্ছে দুটো জিনিসের সমন্বয়, একটা হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে অভ্যাস। এই দুটোকে সমন্বয় করে তোমার সময় তৈরি হয়। তো আমি এখানে কিছু সিক্রেট বলবো। তো সময়টা বোঝার আগে এই সিক্রেটটা দরকার আছে। প্রথম হলো আন্ডারস্ট্যান্ডিং এনার্জি রিদম। আমাদের শরীরের মধ্যে একটা সময় প্রবাহিত হয়, দেখবে একটা সময় অন্তর অন্তর তোমার ইমোশন, ডিপ্রেশন বা এনজাইটি রিভাইভ হয়। তো আমাদের শরীরের একটা টাইম আছে, সে টাইমটাকে অনুভব করতে পারে। এবং সাইকোলজিতে একটা কথা বলে যে আমরা যেহেতু দীর্ঘদিন এই পৃথিবীতে আছি, তার জন্য বাইরের সময়ের সাথে নিজের শরীর অভ্যাস হয়ে যায়। নিজের সময়, ভেতরের সময় শরীরের মধ্যে এবং বাইরের সময়ের একটা রিদম তৈরি হয়। তুমি কখন খাবে, কখন ঘুমাবে, অটোমেটিক আমাদের ব্রেন তোমাকে বলে কখন খিদে পেয়েছে, কখন ঘুম পেয়েছে। এইটা কিন্তু আমরা বাই ন্যাচারালি অভ্যাস হয়ে গেছে। কিন্তু একই সময় একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমাদের ব্রেন এক্সাক্ট জিনিস আমাদেরকে বলতে পারে না। কি বলতে পারে না? আমরা কখন প্রোডাক্টিভ হব এবং কখন নয়। সাইকোলজিতে একটা কথা বলে সকালে 4:30 থেকে 10টা পর্যন্ত হলো ডিপ লার্নিং সেশন। এটা তুমি খাতায় লিখতে পারো। এই সময়ের মধ্যে পড়াশোনা করতে হয়। সকাল অর্থাৎ ভোর 4:30 থেকে 10:30 পর্যন্ত এই টাইমটা হলো পড়ার টাইম। এখানে তুমি বিভিন্ন রকম রিমেম্বার, কঠিন পড়া পড়তে পারো। যত কঠিন পড়া এই টাইমে যদি তুমি পড়ো তাহলে তোমার মনে থাকবে বেশি। দ্বিতীয়, 1:30 থেকে 3:30 এই টাইমটা হচ্ছে লাইট টাস্ক অ্যান্ড রেস্ট। তোমাকে রেস্ট নিতেই হবে, বা যদি পড়াশোনা করতে হয় বা কাজ করতে হয় তাহলে অল্প, খুব স্বাভাবিক কাজ করতে হবে। এই টাইমে আমরা অনেক সময় বেশি কাজ করে ফেলি, বেশি প্রোডাক্টিভ ব্যবহার করতে চাই। এই সময়টা বেশি কাজ করার জন্য নয়। তৃতীয় হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত এই টাইমটা হচ্ছে ক্রিয়েটিভ টাইম। অর্থাৎ এই টাইমে তুমি সৃজনশীলতা ব্যবহার করতে পারো। তোমার যতটা সৃজনশীল চিন্তাভাবনা আছে, লেখা, ছবি আঁকা, গান গাওয়া, এই কাজগুলো বেশি ভালোভাবে হয়। তো এই টাইম জোনটাকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে একজন মানুষ সে যা কাজ করছে তার থেকে তুমি বেশি প্রোডাক্টিভ কাজ করতে পারো। আরও অনেক সিক্রেট আছে যেগুলি আমরা পরবর্তী সেশনে বলবো। সেগুলো ছাত্ররা তৈরি করে। কখন পড়াশোনা করতে হয়, কী মেন্টালিটি মাইন্ড রাখতে হয়, কী জিনিস শুনতে হবে পড়াশোনা করার সময়, এবং একই সাথে কী সিক্রেটটা বজায় রাখতে হবে, সব কিছু আমরা পরবর্তীতে বলবো। তার জন্য আমার সঙ্গে যুক্ত থাকতে হবে। তো পরবর্তী পয়েন্ট হচ্ছে প্ল্যানিং অ্যারাউন্ড ইউর পিক টাইম। এই পিক টাইমে প্ল্যানিং করো যে তুমি কি পড়াশোনা করবে, কি লার্নিং করবে, কি ক্রিয়েটিভ চিন্তাভাবনা করবে, এগুলো আগে থেকেই প্ল্যানিং করো। প্ল্যানিং করলে কি হয়, আমাদের ব্রেন রিমাইন্ড করে রাখে যে ওই টাইমটা হলে আমি পড়বো বা কাজ করব। ফর এক্সাম্পল, তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না, তুমি সকালবেলা অ্যালার্ম দাও তবুও তুমি ঘুম থেকে উঠতে পারো না, তোমার ঘুম থেকে উঠতে লেট হয়। কিন্তু যারা টপার্স হয়, আমি তথাকথিত টপারের কথা বলছি না, যে অনেক টপার্স আছে মাধ্যমিকে
অনেক টপার্সরা আছে, ভালো নাম্বার পাচ্ছে, 80%, 85% নাম্বার পাচ্ছে, তারা সকালে ওঠে না, তারা রাত্রে জাগে। রাত্রে জেগে কখনো পড়াশোনা হয় না। যত তুমি রাত্রে জাগবে তত নিজের জীবনটাকে ধ্বংস করবে। রাত্রে জেগে, অনেক সময় বলে যে রাত্রে জেগে পড়াশোনা হয়। আমাদের সাইকোলজিতে একটা কথা বলে, রাত্রে যারা জাগে তারা শরীরের ব্রেন সেলকে ধ্বংস করে। হয়তো তারা ক্ষণিকের জন্য নাম্বার বেশি পাচ্ছে, তাৎক্ষণিকের জন্য তারা হয়তো সফল হয়ে উঠছে, কিন্তু লং টার্মের জন্য তারা ধ্বংস করছে। এই লাইফটা কিন্তু লং টার্মের জন্য, এটা কিন্তু 2 মিনিটের ম্যাগি নয় যে 2 মিনিটের মধ্যে আমি ম্যাগি খেলাম এবং ভালো হয়ে উঠলাম। না, লাইফটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য, বছরের পর বছর তোমাকে ভালো থাকতে হবে। তাই যারা রাত্রে জাগছে বেশি ভালো নাম্বার পাওয়ার জন্য, তারা আলটিমেটলি নিজের লাইফটাকে ক্ষতি করছে। কেন? এই অভ্যাসটা তাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। যে রাত্রে পড়াশোনা করছে, তুমি যে ভালো করে পড়ার চেষ্টা করছো, নাম্বার পাওয়ার চেষ্টা করছো, আমি যে সিস্টেমটা তোমাকে শেখাবো, সেখানে তুমি রাত্রে না পড়াশোনা করে আমার সিস্টেমে পড়াশোনা করলে আরও বেটার নাম্বার পাবে এবং একই সঙ্গে তোমার শরীরও ভালো থাকবে, মন ভালো থাকবে, তোমার মধ্যে একটা ঊর্জা সবসময় বইবে। তো কোন টাইমে কি করতে হবে সেটাকে কিন্তু জানতে হবে। প্রোক্রাস্টিনেশন এটা বিশাল বড় সমস্যা ছাত্রদের মধ্যে। প্রোক্রাস্টিনেশন মানে কি? মনে করো তুমি ভেবেছো তুমি পড়বে, তুমি ভেবেছো 10 মিনিট তুমি মোবাইল ফোন দেখবে, এই 10 মিনিট মোবাইল ফোন দেখার পরে তুমি পড়াশোনা করবে, কিন্তু মোবাইল ফোন দেখতে দেখতে তোমার আধা ঘন্টা হয়ে গেছে। তখন তুমি নিজেকে বললে আমি তো 10 মিনিটের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, 10 মিনিট পরেই আমি বই পড়ব, কিন্তু হয়নি, ভুলে গেছো। তুমি যে কাজটা করবে ভাবছো সেই কাজটা না করে তুমি অন্য কোনো কাজ করছো। লেজিনেস, তোমার মধ্যে লেজিনেস চলে এসছে, তুমি শুয়ে রয়েছো, অন্য কোনো মোবাইল ফোন স্ক্রলিং করছো বা মোবাইল ফোন দেখছো। এগুলো হচ্ছে প্রোক্রাস্টিনেশন। যে কাজটা খুব গুরুত্বপূর্ণ, তুমি জানো হয়তো মেবি তোমার সামনে পরীক্ষা আছে, তোমার পড়তে হবে, তাহলে তুমি সেই কাজটা করবে, টাইমও দিচ্ছ, বেশ কিছুক্ষণ পরে করবে বা বেশ কিছুদিন পরে শুরু করবে, কিন্তু সেটা হচ্ছে না। এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এবং বলা যায় 80% ছাত্ররা এই সমস্যার মধ্যে আছে। আর এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। তোমার মন তো বলছে পড়াশোনা করতে, কিন্তু সেই সঠিক সময় পাচ্ছ না। এখানে ছাত্রদের কাছ থেকে আমি একটা জিনিস পাই যে তারা রাইট টাইমের জন্য ওয়েট করে, যে রাইট টাইম আসলে পড়বো, রাইট সময় আসলে আমি কাজ করা শুরু করব। সেই রাইট সময়টা কখনোই আসে না কোনো ছাত্রের জন্য বা কোনো মানুষের জন্য। তাই রাইট টাইমটা হচ্ছে এখন, এই মুহূর্তে। যখনই তুমি প্ল্যানিং করছো যে এই সময়ের পরে আমি পড়াশোনা করব, সেই সময়টা অতিক্রান্ত করার আগেই তোমাকে বসতে হবে। এর জন্য একটা রুলস বলছি, সেই রুলসটা হচ্ছে 5 মিনিট রুলস। এই 5 মিনিট রুলসটা এবার থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। কি রুলস? 5 মিনিটের একটা টাস্ক ব্রেক নিতে হবে। অর্থাৎ তুমি যে কাজটা করবে সেই কাজটা করার জন্য যে টাইমটা তুমি দিয়েছো, সেই টাইমটা করার 5 মিনিট আগেই তোমার শুরু করতে হবে। এবং কীভাবে শুরু করবে? 1 থেকে 10 গুণে চোখ বন্ধ করবে, 1, 2, 3 এরম করে 10 পর্যন্ত হবে। আর তুমি যে কাজই করছো না কেন সেইটা বন্ধ করে তোমার যে অ্যাক্টিভিটি করার ছিল সেটাকে শুরু করতে হবে। আর এটা কারা করে? এটা আমি দেখেছিলাম, ইলন মাস্কের একটা বই ছিল, তার বইয়ের মধ্যে এই পয়েন্টটা সে দীর্ঘদিন ধরে করেছে, এই টেকনিকটা। আমি চাইছি যে তুমি এমন কিছু টেকনিক ফলো করো যে টেকনিকরা অন্য মানুষরা ফলো করে, যারা টপার্স, যারা ইন্ডাস্ট্রিতে লিড করছে, যারা লেজেন্ড, যারা মুভার অ্যান্ড শেকার এই পৃথিবীর জন্য। তো তোমারও কিছু সিক্রেট থাকা দরকার, কিছু টেকনিক থাকা দরকার। তাই আমার পূর্ণ বিশ্বাস তুমি আজ থেকে এই টেকনিকটাকে ফলো করবে। এই টেকনিকটা তোমাকে তোমার সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিন্তু সেই ভিডিওতে যাওয়ার আগে আমি চাইছি এই সেশনটাতে তোমার কতটা হেল্প হয়েছে, তুমি কি অনুভব করছো, কেমন লেগেছে, খুব গভীরে কমেন্টে লিখতে হবে। আর এই কমেন্টে লেখার পরে তুমি পরবর্তী সেশনে যাবে। যদি কমেন্ট না লেখো প্লিজ পরবর্তী সেশনে যেও না। কারণ কি? কারণ একজন মেন্টর যে কথাগুলো বলছে সেই কথা যদি তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো, অর্থাৎ আমাকে যদি তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো, কোনো প্রশ্ন ছাড়াই আমি কি করতে বলছি বা কি করতে বলছি না সেগুলোকে বিশ্বাস করতে হবে, তাহলে রেজাল্ট ক্রিয়েট হবে। সো তার জন্য বলছি, উইথাউট এনি কোশ্চেন গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড রাইট ডাউন, কিছু লেখো। তোমার ব্যক্তিত্ব এই লেখার মাধ্যমে দিয়ে প্রকাশিত হয়। পরবর্তী পয়েন্ট লেখা আছে দ্য ডিএনএ অফ টপার।
10 কোয়ালিটিস। এই পরবর্তী সেশনটা আমার কমিউনিটি সেশন, অর্থাৎ এটা নিয়ে আমি আলাদা ক্লাস দেব। যারা সিলভার মেম্বারশিপ নিয়েছো তাদের জন্য এটা। কেন এটা রাখলাম? কারণ এটা খুব গভীরে যখন তুমি এটা জানতে পারবে যে 10টা টপার্সের ডিএনএ কোয়ালিটি, তখন নিজেকে আর আটকাতে পারবে না, রাইট? তাই এই সেশনটা আমার ক্লাসে ডিপলি গ্রুপে করব, যে গ্রুপের মধ্যে তোমাদের মতন বেশ কিছু ছাত্ররা থাকবে। তখন তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো তখন জিজ্ঞাসা করতে পারবে ক্লাসের মধ্যে। তো এই সেশনটা আমি তার জন্য রাখছি। ডিএনএ, এই ডিএনএটাকে চেঞ্জ করতে হবে। সো আমরা দেখা হচ্ছে পরবর্তী সেশনে, ডিকোড ইউর মাইন্ড, আনলক ইউর জিনিয়াস। তাই টোটাল সেশনটা কেমন লেগেছে সেগুলো কমেন্টে লিখতে হবে। আই হোপ এই সেশনগুলি তোমার ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।